করেছি বা ফ্ল্যাট কিনেছি বা গাড়ি কিনেছি, এগুলো স্বপ্ন ছিল, কিন্তু বিশ্বাস করতে হবে ওটাকে যে হ্যাঁ আমি এটা করতে পারবো, এবং তোমাকে তার জন্য পরিশ্রম করতে হবে। জীবনটা যত পারবে একটু সাধারণ রাখাই বেটার, যাতে আমি অসুবিধায় না পড়ি আর কি। এমন হলো লাইফস্টাইলটাকে এমন বানিয়ে ফেললাম যে তারপরে আমি আর এই কথাটা বলে যে যদি তুমি জীবনে এগোতে চাও তাহলে তোমার পেছনটা মনে রাখতে হবে যে তুমি কোথা থেকে এসেছো। আচ্ছা, আপনাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে বলুন তো? এমন একজন হিরোর বাড়িতে যখন তিনি পর্দায় আসেন তখন এই মধ্যবিত্তদের ধরুন বা এখন যারা জেনজি কিড রয়েছে সবার মনে মোটামুটি ঝড় ওঠে। আমার সত্যি খুব জানার ইচ্ছে তার বাড়িটা কিরকম, এবং যখন সে অফ ক্যামেরা অর্থাৎ মিডিয়া থেকে অনেকটা দূরে থাকে তখন তার জীবনের টাইম লাইন গুলো কিভাবে সাজানো থাকে। তাই চলুন আপনাদেরকে আজকে সুমনদের বাড়িতে নিয়ে যাই এবং আমি এবং আপনারা দুজনেই একসঙ্গে দেখি তার বাড়ি কিরকম এবং ব্যক্তিগত জীবনটা সে একেবারে কিভাবে কাটাতে ভালোবাসে। ব্যক্তিগত জীবনটা তিনি একেবারে কিভাবে কাটাতে ভালোবাসে, তাই আমার সঙ্গে কথা না বাড়িয়ে চলুন ভেতরে যাই এবং দেখি কি কি রয়েছে এবং জীবনটা ঠিক কতখানি সুন্দর পর্দার মতো। প্রথমে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা গেটের সাজসজ্জা রয়েছে। চলে এসছে আমাদের গেস্ট, আমরা গেস্ট যদিও। আজকে তুমি আমাদেরকে তোমার বাড়ি ঘুরে দেখাবে এবং আমরা বলছিলাম যে পর্দার বাইরে বেরিয়ে ব্যক্তিগত জীবনটা ঠিক কতটা সুন্দর এবং কিভাবে কাটায় সেটাই আমাদের আজকে জানার ইচ্ছে। নিশ্চয়ই নিশ্চয়ই, একদম। তুমি কিছু বলছিলে, আমি ইন্টারাপ্ট হ্যাঁ, আমি বলছিলাম যে বাইরের সাজসজ্জা দেখে নিয়ে এত ভালো লাগছে। আর এইটা কি নজর কাটানোর জন্য? নজর কাটানোর জন্য, এবং পরে তো ওম আছে, তো ওটা মানে আমরা প্রত্যেকেই যারা হোলি সাইন বাইরে লাগাই, স্বস্তিক বা ওম বা যেটাই আছে আর কি, তো হ্যাঁ একটু তো আছে নজর কাটানোর জন্য। আর এগুলো বলো কোথা থেকে নিয়েছো? এগুলো সবই অনলাইন, কারণ আমি তো এখন মানে দোকানে মানে গিয়ে শপিং করা একদম ছেড়েই দিয়েছি, ফিজিক্যালি গিয়ে, তো এখন সবই অনলাইন করি। তো এগুলো সব বেছে বেছে দেখে দেখে প্রচুর সময় লেগেছে এক একটা জিনিস খুঁজতে এবং দেখতে। তো এইটা আমার এই লেখাটা আমি নিজেই ভেবে লিখেছি যে এই যে মাই ড্রিম হোম, এটা আমার সোসাইটির নাম এলিশিয়া 11E, মা বাবা এন্ড গডস ব্লেসিংস। কারণ মা বাবা ঈশ্বরের আশীর্বাদ না থাকলে আপনারা যেটা দেখতে যাচ্ছেন সেটা হওয়াটা মানে আমার জন্য নেক্সট ইম্পসিবল। অনেকের জন্যই হয়তো পসিবল হতে পারতো, আমার জন্য নেক্সট ইম্পসিবল ছিল, আলটিমেটলি হয়েছে। ওই জন্য দুয়ারটা একটু সুন্দর করে সাজিয়েছি, যার জন্য তুমি বলতে পারছিলে যে সাজসজ্জা খুবই সুন্দর। তুমি আমার ভেতরে যাই, প্লিজ 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 প্লিজ, ওয়েলকাম। আচ্ছা, সবার আগে সূর্যমুখী ফুল। হ্যাঁ, সূর্যমুখী ফুল, তারপরে এদিকে আছে হলো এখানে ভোলেনাথ আছে। তো এই জায়গাটা একটু অরেঞ্জ ফ্লেভার বা একটু ইয়েলোইশ ফ্লেভারের ব্যাপার আছে এখানে, ওই কালারটা দেখো, প্লাস সূর্যমুখী বা এটা সবকিছু। গোলাপের পরিবর্তে বাঙালি ছেলেদের যদি প্রেমের ব্যাখ্যা করতে হয় তাহলে সূর্যমুখীকে নাকি ব্যাখ্যা করে শুনেছি। তাই নাকি? হ্যাঁ। আরে বাহ, এটা জানতাম না। আচ্ছা আচ্ছা, ভালো ভালো। বাট হ্যাঁ, ওই আর কি এন্ট্রান্স, এটা দেখতে খুব সুন্দর লাগে, তার জন্য এটা এখানে রেখেছি। আর আর কি বলবো, আর এইটাও, এগুলো সব আমি প্রত্যেকটা জিনিস, হ্যান্ডেলটা যেরকম অন্য একটা হ্যান্ডেল ছিল এখানে, বাট আমি এটা চেঞ্জ করে, ইনফ্যাক্ট আমি এটা নিজে ফিট করেছি, কিন্তু কার্পেন্টার ফিট করেনি, আমি নিজে ফিট করেছি এটা কিভাবে ফিট করতে হয়, কারণ এখানে কোনো কিছু আমি খুঁজে পাচ্ছিলাম না। তো এগুলো নিজে ফিট করেছি, এগুলো প্রত্যেকটা জিনিস আমার নিজে করা, রং করা বাদ দিয়ে। ঘোড়া কি খুব পছন্দের পশু? ঘোড়া খুব পছন্দের, কুকুর খুব পছন্দ, কিন্তু যেহেতু একা থাকি তার জন্য আমি কুকুর রাখতে পারি না, নাহলে আমি কুকুর খুব ভালোবাসি আর কি। এটা আমার নকশিকাঁথার ছবি, নকশিকাঁথার সময়, এটা নকশিকাঁথার সময় যে অ্যাওয়ার্ড শো হয়েছিল তখনকার ছবি। তো এই দুটো ছবি বাংলাদেশ থেকে, এবং এরকম আরো অনেক কটা ছবি আছে, আমি দেখাচ্ছি পরে। ওগুলো সব বাংলাদেশ থেকে আমার একজন ভক্ত আমাকে পাঠিয়েছেন। আর এটা আমি বাংলাদেশ থেকে পাঠিয়েছি, এটা ওইটা। আর এটা আমি নিজে কিনেছি, কারণ ওই মোটিভেট হই এনাদেরকে দেখে, আর্নল্ড শোয়ার্জনেগার,
অনেক অ্যাচিভমেন্ট জীবনে ওনার, 6বার না 7বার মিস্টার ইউনিভার্স, তারপরে মিস্টার ওয়ার্ল্ড হয়েছে, তো অনেকবার মেয়র ছিল ক্যালিফোর্নিয়ার। আর অ্যাক্টর হিসেবে তো আমরা সবাই জানি আর্নল্ড শোয়ার্জনেগারকে, টার্মিনেটর, হ্যাঁ, ট্রু লাইফ বলে আরো অনেক অনেক ছবি করেছে। তুমি জীবনে যখনই কোনো স্টেপ নিয়েছো সেটা কি খুব সিরিয়াসলি ভেবে একদম কনসিয়াসলি করেছো? কলেজের পর থেকে একদমই করেছি, কারণ কলেজের পর থেকে স্কুলের পর মাধ্যমিকের পর থেকেই আমার জার্নি একা শুরু হয়। আমি একা থাকতে শুরু করি। প্রথমে ব্যাঙ্গালোরে ছিলাম 7 বছর, তারপরে আমি বম্বেতে যাই, চাকরি করি বম্বেতে। কিন্তু কলেজের পরে যেটা হয়, কলেজের পরে রোজগারের ব্যাপারটা আসে, রোজগার করতে হয়। তো তখন একটু সিরিয়াস হতেই হয়, কারণ তখন নিজেকেও রোজগার করতে হচ্ছিল। বাবা পাঠিয়েছে টাকা, কিন্তু বম্বেতে থাকা তো জানোই অত এক্সপেন্সিভ শহর। তো বাবা বলেছিল যে দেখ, আমি বলেছিলাম যে আমি এখানে স্ট্রাগল করছি। বাবা বলেছিল যে কি রে, তোর কাজ বাজ কিছু হলো ওখানে, কিছু পেলি? তা আমি বললাম যে না, এখনো তো কিছু পাইনি। বলে যে তা কি, কবে কি করবি? আমি বললাম যে পেলে করবো, নিশ্চয়ই করবো, চেষ্টা তো করছি। তখন বলছে যে কি বলবো আমি এখানে লোকজনকে? তা বলছে যে আমি তো স্ট্রাগল করছি। তো বলছে স্ট্রাগল আমাদের এখানে বোঝে না, চাকরি কর। আর কারণ আমার পক্ষে না হলে মুশকিল হয়ে যাবে, কারণ আমি রিটায়ার করবো। তো বাবার রিটায়ারমেন্টের ওই সময়টা ছিল। তো যাই হোক, তো তখনই রোজগার করার কথা ভাবতে হয়। তো তখন আমি জিমের ট্রেনারের কাজ করেছি বম্বেতে। ভোরবেলা উঠে 5টার সময় উঠে গিয়ে আমি জিম খুলতাম, সকালবেলা গিয়ে বাস ধরে গিয়ে জিম খুলতাম, সারাদিন জিমের ট্রেনিং দিতাম, তারপর অডিশন দিতে বেরোতাম। তো ওই জিমের থেকে যা টাকা আসতো ওটা দিয়ে আমি চলতাম, প্লাস বাবাও টাকা পাঠাতো। দুটো মিলিয়ে বোম্বেতে থাকা, খাওয়া, ট্রাভেল করা তো খুব এক্সপেন্সিভ, তো ওই দিয়ে চলে যেত আর কি। হ্যাঁ, মানে এনজয়মেন্টের কোনো ব্যাপার ছিল না, বাড়ি ভাড়া, খাওয়া দাওয়া এবং যে ট্রাভেল করার, জায়গায় জায়গায় গিয়ে অডিশন দেওয়া, তারপরে ছবি তোলা, এইসবের পেছনে তো ওটা দিয়ে হয়ে যেত আর কি। তো তখন থেকে আমি খুব সিরিয়াস হয়ে যাই, তখন থেকে বুঝতে পারি এই যে আমাদের সবার, আমার বাবা, তোমার বাবা, সবার, আমাদের মা বাবারা যে বলে যে সিরিয়াস হ, সিরিয়াস হ, ঠিক আছে, সময় চলে যাচ্ছে কিন্তু সিরিয়াস হ। তো তখন আমি বুঝতে পারি জীবনে যে সিরিয়াস কেন বলতো, যে সিরিয়াস হ, সময় থাকলে সিরিয়াস হয়ে যা। তো তখন থেকে জীবনটাকে একটু অন্যভাবে দেখা শুরু করি, এবং তখন থেকে আরো কাজের প্রতি আরো তখন ডেডিকেশনটা বাড়ে, যে না আমাকে এবার কিছু করতে হবে, কারণ বাবা রিটায়ার হয়ে যাবে, তারপরে তো কিছু করার নেই, আর আমাদের বিজনেস নেই যে আমরা বিজনেস করবো। পড়াশোনা করিয়ে দিয়েছে এইটুকু, আর আমি কিছু বলতে পারবো না, এবার আমার দায়িত্ব, আমাকে যা করতে হবে না করতে হবে। তো আর চিরকাল আমার একটাই ইচ্ছে ছিল বা স্বপ্ন ছিল, ডিজায়ার ছিল, যে আমি বাড়ি আর গাড়ি নিজের টাকায় করব, হলে হবে, না হলে হবে না, কিন্তু এই দুটো জিনিস আমি নিজের টাকায় করব। এবার তারপরে যা আছে শিলিগুড়িতে, ওগুলো বাবা মায়ের আছে, সেগুলো বাবা মায়ের ইচ্ছে, দিলে দিবে, না দিলে নেই, কিন্তু আমার নিজের বাড়ি হবে, আমার নিজের গাড়ি হবে, আমি নিজের টাকায় গাড়ি কিনবো, নিজের টাকায় বাড়ি কিনবো। এই ছবিটা এতগুলো প্রশ্ন তৈরি করতে বাধ্য করলো। এই ছবিটা, রাইট রাইট, এই লেখাটা, একদম, ইফ আই ক্যান সি ইট এন্ড বিলিভ ইট দেন আই ক্যান অ্যাচিভ ইট, এটা আমি শুনতাম খুব, যখন বডি বিল্ডিং করছি মডেলিং এর জন্য, তখন খুব আর্নল্ড শোয়ার্জনেগারের ভিডিওস দেখতাম, এবং ওর একটা খুব র ছবি ছিল পাম্পিং আয়রন বলে, মানে ডকু ফিল্ম আর কি। তো ও ওইখানে বলেছে, ইনফ্যাক্ট ও অনেক ইন্টারভিউতে ও বলেছে যে জীবনে যদি কোনো কিছু হতে, স্বপ্ন আমরা সবাই দেখি, ঠিক আছে, তো প্রথম কথা হলো যে তুমি স্বপ্ন দেখছো যে হ্যাঁ আমি এটা হব বা এটা করবো, এই যে বাড়ি করেছি বা ফ্ল্যাট কিনেছি বা গাড়ি কিনেছি, তো এগুলো স্বপ্ন ছিল, কিন্তু বিশ্বাস করতে হবে ওটাকে যে হ্যাঁ আমি এটা করতে পারবো, এবং তোমাকে তার জন্য পরিশ্রম করতে হবে। দেখলাম, বসে বসে ভাবলাম, আর বাড়িতে বসে ঘুমোলাম, টিভি দেখলাম, তাহলে হবে না, তার জন্য তোমাকে চেষ্টা, পরিশ্রম করতে হবে। তো যাই হোক, এইটাও বাংলাদেশ থেকে পাঠিয়েছে, এটাও নকশি কাঁথারই ছবি, দুর্গাপুজোর ভাসানের সময়, ভাসানের সময়, এটা রাসমণির সময় দাড়িকানাতে চরিত্র করেছিলাম। তো আমি বাইরে দাঁড়িয়ে ইন্দুপুর স্টুডিওতে কফি খাচ্ছিলাম, তো তখন একজন এসে ছবিটা তুলে নিয়ে যায় এবং তারপরে এটা বানিয়ে দেয়। এটা আমার জীবনের ফিলোসফি, ড্রিম বিগ, লিভ সিম্পল, স্বপ্ন বড় দেখো, কিন্তু যতটা পারবে একটু সিম্পল লাইফ লিড করো, যাতে প্রবলেমে পড়তে না হয়। কারণ আর আমরা যে প্রফেশনে আছি, ফ্রিল্যান্সিং প্রফেশন, আমাদের ভীষণ ইনসিকিউর, আমরা সবাই ইনসিকিউরিটি থাকে, এবং প্রেডিক্ট করা যায় না কালকে কি হবে না হবে। আজকে কাজ আছে, ঠিক আছে, নাম ডাক আছে, হয়তো 3-4 মাস বসে গেলাম, নাম ডাক কিছুই হচ্ছে না, রোজগারও হচ্ছে না, আর আমাদের তো নো ওয়ার্ক নো পে। তো মানে আমাদের চাকরির প্রবাবিলিটিটা ভীষণ
সীমিত আর কি, ভীষণ কম। তো তার জন্যই জীবনটা যত পারবে একটু সাধারণ রাখাই বেটার, যাতে আমি অসুবিধায় না পড়ি আর কি। ঠিক। এমন হলো লাইফস্টাইলটাকে এমন বানিয়ে ফেললাম যে তারপরে আমি আর থাকতে পারছি না। তারপর বিষয়টা এরকম হবে যে চায়ের পরিবর্তে টি আমরা বলতে শুরু করে দেবো। রাইট, তো ওই টি এর আগে চাটা অবধি ঠিক আছে। একদম ঠিক আছে, একদমই ঠিক আর আছে। এই ছবিটা কি এটাও নকশিকাঁথার সময়, হ্যাঁ এটাও নকশিকাঁথার সময়, এটাও মুভিটনে এই ছবিটা তোলা হয়েছিল, এটাও নকশিকাঁথার সময়। এই জায়গাগুলো ফাঁকা আছে, রেখেছি ফাঁকা যাতে এই রে লাগলে গেল, যাতে আরো পরে ছবি ভালো ভালো আসে। আচ্ছা, এটা আমার একটা ফটোশুটের একটা ছবি, একটা ফটোশুট করেছে, ক্যালেন্ডার শুট করেছিলাম, তো ওটার একটা ছবি ভালো লেগেছিল দেখতে, তো ওই জন্য এটা ওরাও পাঠিয়েছে, গিফট করেছে, তো আমি এটা এখানে লাগিয়েছি। ইনি হলেন আল পাচিনো, দ্য কি টু সাকসেস ইজ টু ড্রিম, ঠিক আছে, সেন্ট অফ আ উম্যান, স্কারফেস, গডফাদার, গডফাদার তো হ্যাঁ হ্যাঁ ছিল না, হ্যাঁ। তো এইবার না, রবার্ট নিরো ছিল মনে আছে, বাট ওর কথা মনে নেই। এটা হলো একটা ছবি যেখানে একটা লায়নের ছবি দেওয়া আছে এবং লেখা আছে ওয়াক লাইক আ কিং অর ওয়াক লাইক ইউ ডোন্ট কেয়ার হুজ দ্য কিং। তার মানে হলো যে তুমি রাজার মতন থাকো এবং রাজার মতন চলো, কেয়ার করো না কে রাজা, ঠিক আছে, মানে হয় নিজে রাজার মতো থাকো বা ইউ ডোন্ট কেয়ার হুইজ দ্য কিং, লিভ ইউর লাইফ ইন ইউর ওন স্টাইল, এটাই মানে। এবং তার পরের ছবিটা হলো আল পাচিনোর, দ্য গ্রেট অ্যাক্টর আল পাচিনো, এবং আমরা তার অনেক ছবি দেখেছি, আর কিছু বলবো না, এটুকুই বলবো। তারপরের ছবিটা হলো আমার, এটা একটা ক্যালেন্ডার শুটের ছবি, তো এই ছবিটা ওরা আমাকে শুটের পরে ফ্রেম করে বাঁধিয়ে দিয়েছে, আমি তার জন্য এটা এখানে লাগিয়েছি। এই যে এতগুলো ছবি নিয়ে আমরা আলোচনা করছিলাম এবং পুরো দেয়াল জুড়ে ছবির আমরা দেখছি যে বিস্তর আলোচনা চলছে। এতগুলো স্মৃতিকে যখন একটা দেয়ালে বন্দি করে রাখো এবং এই জায়গাটা ফাঁকা রেখেছো আরো স্মৃতিকে জুড়িয়ে রাখবে বলে, পেছনে ফিরে তাকালে কি মনে হয় যে এই স্বপ্নগুলোকে তো বুনছিলাম আস্তে আস্তে? অবভিয়াসলি যখন পেছন ফিরে তো মানে আমাদের ফ্ল্যাশব্যাক তো আসে এবং পেছন ফিরে তো দেখি, কারণ এই কথাটা বলে যে যদি তুমি জীবনে এগোতে চাও তাহলে তোমার পেছনটা মনে রাখতে হবে যে তুমি কোথা থেকে এসেছো, সেটা মনে রাখতে হবে। তো আমি সেটা রোজ একবার হলেও সেই আমার পেছনটা দেখি আর কি, হ্যাঁ, পাস্ট লাইফ যেটা আমি কাটিয়ে এসেছি, যে কত কষ্ট করেছি। যখনই একটু মতিভ্রম হয়, যখনই একটু মানে ডাইভার্ট হয়ে যায় ফোকাস, যখনই জীবন থেকে একটু সরে যায় এদিক ওদিক থেকে, তখনই আমি আমার পুরোনো দিনগুলো ভাবি যে আজকে কিন্তু এই জায়গাটার জন্য, এই দিনটার জন্য, এত কিছু, এইগুলোর জন্য এত পরিশ্রম করা, এত খাটনি খাটা, এত স্যাক্রিফাইস সবার, প্রত্যেকের, আমার ফ্যামিলির, আমরা সবাই, বাবা এত টাকা খরচা করেছে, মা এত দৌড়াদৌড়ি করেছে, আমাকে মেন্টালি, মানসিক ভাবে আমাকে হ্যাঁ সাপোর্ট করেছে, হ্যাঁ। তো সে সব দিক থেকে যখন এই সবগুলো ভাবি যে না, নিজের পরিশ্রমটা ভুলে গেলেও মা বাবার স্যাক্রিফাইস বা পরিশ্রম গুলো কোনোদিনও ভোলা যায় না আর কি। তারা চাইলে তো আজকে আমার পেছনে টাকা খরচা না করে নিজেরাও ভালো লাইফ কাটাতে পারতো, ভালো খেতে পারতো, কিন্তু তারা সেটা না ভেবে আগে আমার পড়াশোনার জন্য খরচা করেছে, ব্যাঙ্গালোরের মতন শহরে থাকা, খাওয়া, বম্বেতে থাকা, তো সেসবের জন্য স্যাক্রিফাইস প্রচুর। তারপরে আসে আমার পোর্শনটা, এবং তো তখন ভাবি যে না, কোনো কিছুই আমি বেকার যেতে দেবো না। প্রত্যেকটা জিনিস আজকে একটু হলেও, শিলিগুড়িতে যখন বাবা বেরোয় বা মা বেরোয়, বা যখনই বাবা মাকে যখন বলে ও আপনার ছেলে, চিরসভাতে ওটা আপনার ছেলে নাকি, কোথাও গিয়ে তো একটু হলেও তারা শান্তি পায় যে হ্যাঁ চলো, এত বছর যে তাকে আমরা দিয়ে গেছি, হ্যাঁ একটু আমরা পেলাম ফেরত। তো সেই জিনিসটা ভাবি, সেই জিনিসটা পেছন ফিরে যখন দেখি তখন এগুলোই মনে পড়ে, ভাবি, ভালো লাগে আর কি। আর এই ছবিটা দেখে আমার সত্যি মনে হচ্ছে যে এই তো ছোট্ট থেকে একেবারে মানুষ করা হাতে পায়ে ধরে যে পড়াশোনা কর, চাকরি কর, স্ট্রাগল কর, তারপরে চিরসখায় আপনার ছেলে, এইটা শোনাটা যে কতটা খুশির। আর এই পরিবর্তনটা প্রত্যেকটা যারা আমরা স্ট্রাগল করে উঠি সবার মনে হয় টাকা পয়সার থেকে বেশি পাওয়া এই উপহারটা। অনেক বড় পাওয়া, ঠিক, অনেক বড় পাওয়া। কারণ দেখো, টাকা পয়সা অনেকেই রোজগার করে এবং হয়তো আমার থেকে অনেক বেশি রোজগার করে, কিন্তু আমি মা বাবাকে সম্মানটা দিতে পেরেছি,
কারণ আমরা যখন ছোট থাকি তখন তো আমরা অনেক দুষ্টুমি করি, হুম। তার জন্য বাবা মাকে প্যারেন্টস কলিং হয় স্কুলে, ঠিক আছে, তোমার বা হয়েছে? টিউশন। কতবার? না, বেশিবার হয়নি, এক দুবার হয়েছে আর কি। তো এইবার টিউশনে টিচাররা হয়তো কমপ্লেন করে, বা রেজাল্ট খারাপ হলে, বা যে কোনো কোনো কারণের জন্যই হয়, বা আত্মীয় স্বজনরা হয়তো সে একদম কথা শোনে না, কি দুষ্টু এরকম। তো তারপরে যখন আজকে এই নামগুলো হয়, বা ধরো যখন স্ট্রাগলও করছিলাম তখনও তো কিছু হচ্ছিল না, তখনও মানে মা বাবা ভাবছিল যে কি আদৌ কিছু হবে কি হবে না, কি করবে জীবনে, এই টেনশনটা তো থাকে, প্রত্যেক মা বাবারই থাকে যে সন্তান কি করবে, নিজের পায়ে দাঁড়াবে কিনা, কবে দাঁড়াবে, কবে রোজগার করবে। তো সেই জায়গা থেকে যখন মা বাবাকে ওই ডেঞ্জার জোন থেকে বেরিয়ে এনে একটা সেফ জায়গায় মা বাবাকে প্লেস করো, এবং মা বাবা যখন শান্তির ঘুম ঘুমোয়, বা দিনের শেষে একটু শান্তি পায় যে যাক ছেলে মেয়ে, আমার ছেলে বা মেয়ে যেই হোক, সে নিজের পায়ে দাঁড়িয়েছে, এবং 10% হলেও যদি তারা গর্বিত ফিল করে, তাহলে আমি মনে করবো যে কোনো সন্তানের জীবন সার্থক। আমি আপনাদেরকে বলছিলাম যে সত্যি কি তার জীবনটা ওই পর্দার মতো রঙিন বা পর্দার মতো অত গোছানো? সত্যি মনে হচ্ছে এইবার যে পর্দার মতো জীবনটাও গোছানো, কারণ এতটা ছিমছাম করে বাড়ি সাজানো, এবং প্রত্যেকটা কথা যেন নিজে লেখা নিজের জীবনের জন্য, এবং এই প্রত্যেকটা মুমেন্টের জন্য হাসি সেটা নিজেই তৈরি করতে হয়, এবং এই ছবিগুলো সত্যি আমাদেরকে সেই কথাটাই উপহার দিচ্ছে, বারবার প্রমাণও করছে। আমরা ঘর দেখতে দেখতে এতগুলো স্মৃতিকে আবার ফিরিয়ে আনবো আমরা সত্যি ভাবিনি। মনে হয় এই আড্ডাগুলো খুব দরকার হয়, ভীষণ দরকার, ভীষণই দরকার। ইনফ্যাক্ট আমার মনে হয় আজ অব্দি আমি যে কটা ইন্টারভিউ দিয়েছি, যত লোকই দেখেছে, আমার মনে হয় তারা কোথাও গিয়ে তাদের জীবন, মানে 10 জন দেখে থাকলে 9 জনই তাদের জীবন আমার সাথে কানেক্ট করতে রিলেট পেরেছে, রিলেট করতে পেরেছে। ঠিক। কারণ সবাই প্রত্যেকের জীবনে স্ট্রাগল করেছে, সে যে কোনো তার যে কোনো ফ্যামিলি থেকে বিলং করুক, লোয়ার আপার মিডল যেখান থেকে বিলং করুক, সবাই স্ট্রাগল করেছে। বাট আমার মনে হয় আমার স্ট্রাগলটা অনেক বেশি কানেক্ট করা যায়, কারণ মেজরিটির স্ট্রাগলটা হয়তো আমি করেছি, মানে মেজরিটি যারা যেভাবে স্ট্রাগল করে জীবনে, আমি হয়তো সেই স্ট্রাগলটা করছি, সেটা চাকরি হোক, খেলাধুলা হোক, মিডিয়া হোক, আমাদের অভিনয় জগৎ হোক, বা যে কোনো ফ্রিল্যান্সিং প্রফেশন হোক, ওই স্ট্রাগলটা, ওই রুট লেভেলের স্ট্রাগলটা আমি করেছি আর কি। জিমে ট্রেনিং দেওয়া, ঠিক আছে, খুব কম মানুষই জিমে ট্রেনিং দেওয়ার, আমি তো প্রফেশনাল ট্রেনার নই, ওটা তো বাধ্যকতায় করেছি আমি তো জিমের ট্রেনার, বা আমি বডি বিল্ডিং এর নাম করব, বডি বিল্ডার হব, আমি তো ওটা বাধ্যকতায় করেছি, কারণ আমার টাকার দরকার ছিল। হ্যাঁ, তার জন্য আমাকে ওটা করতে হয়েছে। আমি রাত জেগে চাকরি করেছি, আমি যখন বোম্বেতে ছিলাম আমি রাত জেগে চাকরি করতাম, দিনের বেলায় অডিশন দিতাম, কারণ আমাকে অভিনয়টাও আমার স্বপ্ন ছিল, ওটা আমাকে করবো আমি, ওটা আমাকে পূরণ করতে হবে। এবার আমি যদি শুধুই অডিশন দিই, তাহলে আমার বাবা যে টাকাটা পাঠাচ্ছে সে টাকা দিয়ে আমার ওখানে থাকা খাওয়াতে মানে হচ্ছে না আর কি, কারণ আমার বাড়ি ভাড়াতেই চলে যাচ্ছে, বাবা যেটা পাঠাচ্ছে বাড়ি ভাড়াতে, এবার আমি খাবো, খাবার জন্য লাগবে, চলাফেরা করব, আমার বাস ভাড়া, অটো ভাড়া, ট্যাক্সি ভাড়া, সবকিছুর জন্য লাগবে। আর আমাদের প্রফেশনে নিজেদেরকে গ্রুম করতে হয়, একটু জিমে যেতে হয়, শরীর চর্চা করতে হয়, ভালো ভালো পোশাক আশাক করতে হয় অডিশনে যাওয়ার জন্য, স্ক্রিন টেস্টের জন্য, সেগুলো কেনাকাটা করতে হয়, তো প্রচুর খরচারও ব্যাপার আছে। তো সেইগুলো তো মেনটেন করতে গেলে তো টাকা পয়সার দরকার, তো তার জন্য আমাকে তখন জিমের ট্রেনিং এর কাজ করতে হয়েছে, রাত জেগে অফিস করতাম, দিনের বেলায় অডিশন দিতাম, দুটোই ব্যালেন্স করতে হতো আমাকে জীবনে। তো এটা আমার মনে হয় অনেকেরই এই স্ট্রাগলটা থাকে আর কি। তো যাই হোক, আজকে মায়ের ছবি, মায়ের সাথে এখানে যখন এই ছবিগুলো এসে বাড়িতে এসে যখন দেখি, মায়ের সাথে বা বাবার সাথে, মা বাবার সাথে ওখানে ছবি আছে, বা স্মৃতিগুলো যেগুলো আছে পুরোনো দিনের স্মৃতি, তখন কোথাও গিয়ে ইমোশনাল হয়ে যায়, কোথাও গিয়ে ভালো লাগে, কোথাও গিয়ে একটু কষ্ট হয়, আর প্রাউড ফিলও করি অনেক সময়। চলো আমরা এবার তাহলে পুরো বাড়িটা ঘুরে দেখি, কারণ বাড়িটা প্রচুর দেখি। স্মৃতি আচ্ছা, রয়েছে। এই ওয়ালটা একটা ওই আমি জানি না কি বলে, ডিজাইন পেইন্ট বা একটা তুমি কি অরেঞ্জের প্রতি একটু বেশি ভালোবাসা রাখো? না 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 না, ওরকম আমার কোনো বিষয় নেই। আমি, আমার ফেভারিট কালার হোয়াইট। অরেঞ্জ হলে তো তাহলে পুরো বাড়িটাই অরেঞ্জ হতো, তো আমার ফেভারিট কালার হলো হোয়াইট, যার জন্য আমার গাড়ি হোয়াইট, আমার বাইক হোয়াইট, আমি সবসময় হোয়াইট জুতো পরার চেষ্টা করি। হ্যাঁ, তো আমার ফেভারিট কালার হোয়াইট, কিন্তু এইটা অ্যাকচুয়ালি মায়ের পছন্দ, এই এই ডিজাইনটা। তো আমি যখন এই বাড়িটা রং করি, তো আমি বলছিলাম যে দেখো পুরো বাড়ি সাদা হবে, সেটা আমার পছন্দ, এক দুটো ওয়াল তোমার পছন্দ আমি করে দেবো, তো এইটা দেখো, এগুলো সব পাঠিয়েছিলাম ছবি তুলে তুলে, যে দেখো এটা, দেখো এটা ঠিক আছে, নেই তো মা বলছে হ্যাঁ এটা ঠিক আছে, তো ওই জন্য এটা এখানে করেছি।
ইনফ্যাক্ট এই ফার্নিচার গুলো সব মাকে নিয়ে গিয়ে পছন্দ করিয়েছি, মাকে নিয়ে গেছিলাম ফার্নিচার কেনার সময়, যে দেখো তো এটা পছন্দ হচ্ছে কিনা। তো বলছে হ্যাঁ এটা পছন্দ হয়েছে। আমি বলছি, ঠিক আছে তাহলে এটাই নেবো। লিভিং স্পেসটা এত পজিটিভ একটা কি বলবো অ্যাটমসফিয়ার, এবং এই পর্দা সরালেই হ্যাঁ দূর দূরান্ত ফাঁকা মাঠ। এখানে কি মন খারাপের বেশিরভাগ দিনগুলো কাটে, না খুশির বেশি দিনগুলো কাটে? আম, দিন তো আমার স্টুডিও পাড়াতেই কাটে। হ্যাঁ হ্যাঁ রাইট। হ্যাঁ দিন তো আমার স্টুডিও পাড়াতেই কাটে, কিন্তু হ্যাঁ মুহূর্ত, কিছু কিছু মুহূর্ত যখন ওই একটু ইমোশনাল হয়ে যায় বা বাড়ি মিস করি, তো তখন এখানে এসে দাঁড়াই, এখানে থাকি। বা ইয়ে পেছন ফিরে তাকানোর কথা যেটা তুমি বলছিলে, তো সেরকম যখন পেছন ফিরে তাকাই, কারণ আমার স্বপ্ন ছিল যে যে এই শহরে আমি একদিন এমন একটা জায়গায় থাকতে চাই যেখান থেকে আমি দূর দূর অব্দি দেখতে পাবো। আমি দূর দূর অব্দি দেখতে পাবো যে এই শহরে কত হেঁটেছি আমি। হ্যাঁ, রোদে রোদে, স্টুডিও স্টুডিও, প্রোডাকশন হাউস, চ্যানেলে অফিস, হ্যাঁ, ডিরেক্টরদের কাছে যাওয়া, লোকজনের সাথে দেখা করা, এত হেঁটেছি। আর কলকাতার গরম তো জানোই, একটুতেই ঘেমে নিয়ে একসার হয়ে যায়। তো তখন ঘেমে ঘেমে রোজ পলিউশন, ধুলো বালি, গরম, হ্যাঁ, তো আমি মানে ক্লান্ত হয়ে গেছিলাম। তো তখন আমার মনে হতো যে না, আমি একদিন এই শহরে এমন একটা জায়গায় আমি থাকতে চাই যেখানে শান্তি ভাবে, মাথা ঠান্ডা, ওই কোনো গাড়ি ঘোড়ার আওয়াজ না, আমি দূর থেকে পুরো গোটা শহরটাকে আমি দেখবো, এবং একদম পিসফুলি। আমি ওখানে কোনো বেশি শব্দ টব্দ চাই না, যার জন্য আমার ঈশ্বরের আশীর্বাদ যে আমি এরকম একটা জায়গায় পেয়ে গেছি, যে এখানে এসে যখন দাঁড়াই আমার সামনে এই মানে এই ওয়াটার স্টোরেজ গুলো, এই পুকুর, আমরা পুকুর বলে জানি, ঠিক আছে, তো এইখানে মাছ দেখা যায়। এখানে ওই মনিটর লিজার্ড যেটাকে বলে আমরা বাংলায় গোসাপ বলে, ওগুলো সাঁতার কাটে এখানে দেখা যায়, ঠিক আছে। এই বড় বড় মাছ আছে, আমি ইনফ্যাক্ট মাঝে মাঝে মাছগুলোকে খেতেও দিই এখান থেকে। তো এই নেচারের সাথে থাকা, প্লাস গাছপালা এখানে চারিদিকে, আর এখানে কোনো মানে সামনে কোনো ব্লকেজ নেই, মানে আমার ওটা সব থেকে ভালো। আমি দূর দূর অব্দি দেখতে পারি, সবসময় হাওয়া চলছে, দেখতেই তো পাচ্ছ, সবসময় হাওয়া চলছে। ওই জন্য উইন্ড চাইমস গুলো লাগানো, এগুলো সাউন্ড আমার খুব ভালো লাগে। চুপচাপ এখানে আমি তখন বক বক করছি, তার জন্য তুমি ফিল করতে পারছো। তুমি যদি এখানে, আমরা সবাই যদি চলে যাই, তুমি এখানে একা দাঁড়িয়ে থাকবে, এই হালকা উইন্ড চাইমস গুলোর আওয়াজ হবে, পুকুরের দিকে এরকম। এটা যেহেতু জাপানে খুব বেশি ফলো করা হয়, তো সেই ক্ষেত্রে একটা জিনিস মনে হচ্ছে যে কলকাতার আবহাওয়াতে তো এত পলিউশন, এত মানুষের রাগ, তিক্ততা, প্রেম ভাঙা, প্রেম ফিরে পাওয়া, অনেক ইমোশন। সেই ক্ষেত্রে এগুলো না কোথাও গিয়ে জাপানের ওই শান্তিটা, ওই যে পিসফুল একটা বাড়ি, ওই রকম একটা মোমেন্ট ফিরিয়ে নিয়ে আসে। এবং অনেক কিছুই এগুলো না অনেকটা নেগেটিভিটি থেকে দূরে রাখতেও বাধ্য করে একদম। এবং আমি তো দেখেছি যে এটা অন্য, আমি জানি না শাস্ত্র বা কোথাও মানে কিনা, তবে এটা বাঙালিরা ইদানিং খুব ফলো করছে। আমি অনেক আগে থেকে ফলো করছি। এটা আমিও ফলো করি। এটা কারণ দেখো, আমি তো নর্থ বেঙ্গলে ছিলাম, আমার পাহাড়ের ওদিকে ছিল, তো আমাদের পাহাড়ের ওদিকে এগুলো ভীষণ চলে। হ্যাঁ একদম। ওদের ওখানে দেখবে এরকম অনেক ধরনের জিনিস, এই ফেন্সুই টাইপের ওরা জিনিস ভীষণ চলে ওখানে। তো আমার এগুলো যে আমার মধ্যে এসছে, এগুলো ওখান থেকে আমি নিয়ে এসেছি। আমার এখানে দেখবে যে বুদ্ধ আছে বা কিছু, এগুলো সব এই উইন্ড চাইমস, এখানে এটা মেটালের, ঠিক আছে, এটা বাঁশের, ঠিক আছে, তো এইগুলো সব আমি ওইখান থেকে নিয়ে এসেছি। এগুলো দুটো সাউন্ড আলাদা, ঠিক আছে, ওই উপরেরটা ওটা কাঠের। হ্যাঁ, তো এগুলো জিনিস আমার ভালো লাগে। আর এই নেচারের সাথে থাকলাম, বললাম না যে তুমি এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকো না। আমি তো, মা তো কালকে এসেছে, 2 সপ্তাহ পরে চলে যাবে, আমি তো থাকি একাই, আমি এইখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘন্টা 2 ঘন্টা আমি সময় কাটিয়ে দিই। তাই আমার মনে হচ্ছে যে এই জায়গাটা 2 ঘন্টার জন্য একেবারে কাফি আছে, আরামসে। ঠিক, চলো আমরা বাকিটা এবার ঘুরে দেখি, কারণ এখানে দাঁড়িয়ে থাকলে আমরা বেরোতে পারবো না। চলুন বাকিটা দেখি আরো কি কি আছে। দেখছিলাম গাছ, এইটা কি গাছের প্রতি যত্ন আছে? হ্যাঁ হ্যাঁ, দেখে কি মনে হচ্ছে নেই? না, কারণ খুবই অল্প অল্প করে সাজানো, অল্প অল্প করে আছে। তার কারণ হলো, আচ্ছা এটা আগে বলি, এটা হলো রাবার প্ল্যান্ট, ঠিক আছে। এটা আর আমি যে কটা গাছ দেখবে আমার কাছে এখন আপাতত 3টে গাছই আছে, খুব লো মেনটেন গাছ আর কি, লো মেনটেনেন্স, ঠিক আছে, মানে ওগুলোতে খুব একটা বেশি, কারণ আমি তো থাকি না সারাদিন, আমাকে তো শুটিং এ থাকতে হয় সারাদিন, তো তার জন্য রোজ আর এই বাড়িটাতে আমি রেগুলার বেসিসে থাকি না, আমি থাকি বেহালার বাড়িতে। আমার বেহালাতে ফ্ল্যাট আছে, আমি ওখানেই থাকি, ওটাই আমার ফার্স্ট বাড়ি, এটা আমার সেকেন্ড। তো আমি ওখানেই থাকি। এবার সপ্তাহে যখনই আসি, উইকেন্ডে আসি বা মাঝ যদি অফ থাকে, ছুটি থাকে, আসি, এসে তখন এই গাছগুলোকে জল টল দিয়ে একটু রেখে দিয়ে যাই। তো তার জন্য আমি একটু লো মেনটেনেন্স এর গাছ রেখে, যেরকম এটা তো মানি প্ল্যান্ট জানোই, ঠিক আছে, কিন্তু এটা একটা অন্য ডিজাইনের, এইটা এই
এটা ওই এক কালারের নয়, এটা দু কালারের আর কি, ঠিক আছে? এটাকে কি যেন বলে, আমি এক্সাক্ট নামটা জানি না। আর এটা হলো জেড প্ল্যান, ঠিক আছে? এটা আমার বান্ধবীর মা আমাকে গিফট করেছে, শীর্ষার মা আমাকে গিফট করেছে, ঠিক আছে? তো কালকেই গিফট করলো ইনফ্যাক্ট। তো ওই জন্য এগুলো এখানে রেখেছি। আমি ইনফ্যাক্ট কাকিমাকে বলছি, কাকিমা তুমি আমাকে কিন্তু একদম লো মেইনটেনেন্সের কাজ, বেশি যাতে খাটতে না হয়, তো ওই জন্য ওরকম দিয়েছি। এটা আরেকটা কর্নার, এখানেও তুমি আমার জীবনের কিছু ঝলক দেখতে পাবে আর কি, যে ওয়ার্ক হার্ড ড্রিম বিগ, ঠিক আছে? পরিশ্রম করো, খাটো, স্বপ্ন দেখো বড়, কিন্তু তার জন্য পরিশ্রম করো, খাটতে হবে। এটা আমি বুলেটে বসে, এটা শিটং বলে একটা জায়গা আছে আমাদের ওদিকে পাহাড়ে, তো শিটং এ আমি গেছিলাম আমরা সব ডে আউটিং এ, তো ওখানে বসেছিলাম। অ্যাকচুয়ালি এই গাছটার জন্য ছবিটা তুলেছিলাম, এই গাছে ভর্তি কমলা লেবু ছিল, এবার ছবিটাও এমন ভাবে তুলেছে যে আমাকে রেখে দিয়ে কমলা লেবু গুলো পুরো বাদ দিয়ে দিয়েছে, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি এটার মধ্যে এই উপরে ভর্তি কমলা লেবু ছিল। যাই হোক, ভালো চলে এসেছে ছবিটা, এটাও বাংলাদেশ থেকে পাঠিয়েছে এই ছবিটাও। ও, মোটামুটি প্রত্যেকটা কর্নারই ফাইনালের গিফট। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। আর ইনি হলেন এখন যিনি রুল করছেন, সবার হাতে হাতে দেখা যায়, এনাকে দেখা যায় না, তবে এনার ইনভেনশন দেখা যায়, অ্যাপেল, ঠিক আছে? ওই বাজার থেকে না, অ্যাপেল ফোন, আইফোন, স্টিভ জবস। এবং ওনার এই লেখাটাও খুব সুন্দর, অল আই আস্ক ইজ দ্যাট টুডে ইউ ডু দ্য বেস্ট ওয়ার্ক অফ ইউর এন্টায়ার লাইফ। মানে উনি বলছেন যে তুমি আজকের দিনে জীবনের বেস্টটা দাও, কালকে দেখবে নিশ্চয়ই ভালো কিছু হবে আর কি। আজকে তোমাকে ভালো করতে হবে, এই আজকেটা রোজ করতে হবে, এমন না যে আজকে করলাম না আজকে হয়ে গেছে ভাই আর কালকে আর খাটবো না, এই আজকেটা রোজ আনতে হবে, রোজ এভরিডে, রোজ তোমাকে ভাবতে হবে যে না আজকের দিনটা আমি খাবো, আজকের দিনটা আই উইল গিভ মাই বেস্ট। তাহলে এরকমই রোজ বেস্ট দিতে 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 জীবনের ক্যারিয়ারটা অনেক বেটার হবে আর কি। আচ্ছা, এখানেও আমার এখানেও আছে, এখানে আছে উপরে ব্রুসলি। ব্রুসলি তো আমাদের ছোটবেলার কি বলবো আইকন আর কি, ঠিক আছে? তো এখানে লেখা আছে দ্য সাকসেসফুল ওয়ারিয়র ইজ অ্যান অ্যাভারেজ ম্যান উইথ লেজার লাইক ফোকাস। মানে বেশিরভাগই দেখা যায় আজকে আমরা যাদেরকে দেখি, রজনীকান্ত, উনি বাস কন্ডাক্টর ছিলেন, এবং উনি যে স্টাইলে টিকিট সেল করতেন সেটাই ওনার ইউনিকনেস ছিল, এবং সেখান থেকে আজকে উনি দ্য গ্রেট থালাইভা, ঠিক আছে? মানে সাউথের গড রজনীকান্ত, উনি কিন্তু বাস কন্ডাক্টর ছিলেন। তো খুব সিম্পল, মানে সাধারণ একটা মানুষ আজকে ঈশ্বর হয়ে গেছে দক্ষিণে। তো কেন? তার ফোকাস। তো ব্রুসলিও তাই বলছে যে একজন অ্যাভারেজ ম্যান, একজন সাধারণ মানুষ যদি তার ফোকাস ঠিকঠাক থাকে তাহলে কিন্তু সে সাকসেসফুল যোদ্ধা হতে পারে, সাকসেসফুল ওয়ারিয়র হতে পারে। তো সেটাই ও বলছে, কারণ উনি নিজেও তাই ছিলেন, ব্রুসলি। এটা আমার আরেকটা ছবি ফটোশুটের, এটাও ওপার থেকে এসেছে, ওপার থেকে আমাকে পাঠানো হয়েছিল। ওপার মানে আমার বাড়ি ওই পুকুরের ওপার না, ওটা বাংলাদেশ থেকে পাঠানো হয়েছিল। আর ইনি আরেকজন, ইনি ব্যাক টু দাঁড়িয়ে আছেন রকি ব্যালবোয়া, এবং সিলভাস্টার স্ট্যালন, যাকে আমরা সবাই চিনি রকি হিসেবে, র্যাম্বো হিসেবে। তো ওরও রকির সবকটা সিরিজ আমি দেখেছি। ইনফ্যাক্ট আমি যখন খুব লো ফিল করি বা মন খারাপ হয় বা মোটিভেশন পাই না, মনে হয় দূর হয়ে গেছে ভাই, অনেক করে নিয়েছি, নাম ডাক হয়ে গেছে, একটু পয়সা হোক আমি নিয়েছি, ঠিক আছে হয়ে গেছে ভাই, এবার বাড়ি চলে যাবো, আর থাকবো না, বাড়ি ছাড়া থাকতে ভালো লাগছে না, শিলিগুড়ি চলে যাবো। তখনই আবার ওনার ছবিগুলো দেখা শুরু করি, এবং তখন আবার একদম ইয়াং কালের যে আমি ছিলাম আর কি, ইয়াং কালের যে সুমন ছিল, ওই ইয়াং কালটা আবার আমার মধ্যে চলে আসে, না আবার খাটতে হবে, আবার পরিশ্রম, আরো খাটতে হবে, আরো বেটার করতে হবে, আরো কাজ করতে হবে, আরো ভালো ভালো কাজ করতে হবে। কারণ রকির পুরো সিরিজটাই তাই, এবং উনিও ওনার জীবনে কিন্তু প্রচুর স্ট্রাগল করেছে। যদি জানতে পারো বা ঘাটো ওনার ব্যাপারে আর কি, নেট ঘাটো বা যেখান থেকেই হোক, তো ওনারও স্ট্রাগল আছে। তো এখানে লেখা আছে, ইট ain't about how hard you hit, it's about how hard you can get hit and keep moving forward। ঠিক আছে, মানে ফরওয়ার্ড লেখা নেই, বাট কিপ মুভিং, মানে এখানে বলছে যে মানে ইম্পর্টেন্ট এটা নয় যে আমি কতটা বেটার করলাম, বেটার আমরা সবাই করি, সবাই বেটার করার চেষ্টা করি, সবাই ভালো করার চেষ্টা করি, বেটার সবাই করে। কিন্তু কি হয়, যখন জীবন আমাদেরকে কোনো ধাক্কা দেয়, আমরা যখন জীবনে কোনো স্ট্রাগল ফেস করি, খুব বড় স্ট্রাগল, খুব বড় বাধা আসে জীবনে, তো আমাদেরকে কি করে অনেক সময় এরকম ভাবে জীবন মাটিতে ফেলে দেয় আর কি, যে উঠে দাঁড়ানোর ক্ষমতা থাকে না। তখন মানুষ গিভ আপ করে দেয় অনেক সময়, যে না আর হবে না, আমার ভাগ্যে আর লেখা নেই, বা আমার ভাগ্য
আমার ভাগ্যটাই খারাপ, এরকম অনেকেই বলে যে আমার ভাগ্যে হচ্ছে না, আমার ভাগ্যটাই খারাপ, গিভ আপ করে দেয়। সেটা করতে নেই। তোমাকে জীবন অনেকবার নিচে ফেলবে, টেনে নিচে নামাবে, তোমাকে ওখান থেকে উঠে দাঁড়াতে হবে। তোমার কাজ থাকবে না, তোমার কাছে রোজগার থাকবে না, পয়সা থাকবে না, হেল্প করবে না, অনেকে কেউ সাহায্য করবে না, কিন্তু তোমাকে নিজের মনের জোরে, নিজের ক্ষমতায় তোমাকে উঠে দাঁড়াতে হবে, তোমাকে লড়াই করতে হবে। আর যতদিন জীবন থাকবে কিছু না কিছু নিয়ে লড়াই চলতেই থাকবে। কখনো শরীর নিয়ে, কখনো আর্থিক সমস্যা, কখনো পারিবারিক সমস্যা, কখনো প্রেমের সমস্যা, কিছু না কিছু নিয়ে সমস্যা থাকবেই। তো তোমাকে লড়তে হবে, যতদিন বেঁচে থাকবে কিছু না কিছু নিয়ে লড়তে হবে, এটাই বলছে। এসব পরের দিকটা দেখাই। আচ্ছা, এটা আমার কিচেন, এটা আমার কিচেন। তো এখানে সব রেডি, মানে সেট আপ করে একদম আমি রেডি করে রেখে দিয়েছি। আমি জানি ও একটা না একটা সময় একটা প্রশ্ন আসবে যে এই সব সেট আপ করা এবার মানে যার জন্য করা সে কবে আসবে, সেগুলো নিশ্চয়ই আসবে, কারণ এই প্রশ্নে আমি হ্যাবিচুয়েটেড, অভ্যস্ত। তো যাই হোক, কিন্তু আমি এগুলো সেট আপ করেছি। মা যখন আসে মায়ের সুবিধা হয়, যদিও বা মায়ের এত কিছু প্রয়োজন পড়ে না, মা মাইক্রোওভেনের প্রয়োজন পড়ে না, টোস্টারের প্রয়োজন হয়, মায়ের গ্যাস প্রয়োজন হয় এবং ফ্রিজ প্রয়োজন হয়, কিন্তু এগুলো জিনিস আমি লাগিয়ে গেছি। তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে। এটা এখন অনেকেরই আছে, কিন্তু কিরে, এই জিনিসটা আমার খুব ভালো লাগে, এই সেন্সারের বিষয়গুলো, এইগুলো আমার খুব ভালো লাগে। রান্না করতে মোটামুটি ভালো লাগে? রান্না করতে ভালো লাগে বলতে আমি তো রান্না জানি না খুব একটা, তবে হ্যাঁ ম্যাগি বানাতে ভালো লাগে। কিন্তু হ্যাঁ, আমি যখন আমার অফ সিজন চলে, আমার যখন কাজ থাকে না, হাতে প্রজেক্ট থাকে না, আমি সেটাকে অফ সিজন বলি, মানে হাতে কাজ নিয়ে, প্রজেক্ট নিয়ে বসে আছি, বসা থাকি, তখন আমি বাড়িতে চিকেন বানাই, চিকেনের ঝোল রান্না করি। এবং তাতে কি হয়, খরচাটাও বাঁচে অনেকটা, বাইরের খাবারের খরচাটাও বেঁচে যায়, এবং সেটা পুষ্টিকরও হয়, হেলদিও হয়, প্রোটিনও পাই, জিম টিম করি তখন। তো বেশ সময়ও বেঁচে যায়। আমি একবারে 1 কেজি চিকেন রান্না করে নিই, আমার 2 দিন তো হয়েই যায়, ফ্রিজ তো আছে, হয়েই যায়। মোটামুটি কিচেনের সেটআপ হয়ে গেছে, আর এই প্রশ্নটা থেকে বেঁচেও গেছো যে এবার তো করে নে। এটা আমি বলছিলাম না একটু দি। না, প্রত্যেকটা বাড়িতে কিচেনটা সবার আগে চোখে পড়ে, কারণ এটা যদি ঠিকঠাক না থাকে তাহলে বাড়িটাই পুরো ঠিকঠাক থাকে না। একদমই তাই, এটাই তো আসল। এখানে আছে টয় ট্রেন, আমাদের নর্থ বেঙ্গলের বা দার্জিলিং এর বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের কি ঐতিহ্য, তাই তো? হ্যাঁ। তো আমি যখন শিলিগুড়িতে ছিলাম, তো তখন আমাকে একজন বলেছিল, এটা নকশিকাঁথা করার সময়, যে তোমাকে একটা খুব সুন্দর পেন্টিং আমরা দিতে চাই, প্লিজ তুমি এটা তোমার বাড়িতে লাগাবে। এবার আমি তখন বেহালাতে থাকতাম, তখন আমি এই ফ্ল্যাটটা কিনিনি আর কি, তো আমি তো তখন লাগাতে পারিনি। এবার তারা যখন আমার বেহালার বাড়ির হোম ট্যুর হয়, তখন তারা দেখে বলছেন, আমাদের ওটা তুমি লাগালে না ওটা। তো আমার খুব খারাপ লেগে, আমি না না আছে আমার কাছে, আমি লাগাবো, আমি কথা দিচ্ছি আমি লাগাবো, ঠিক আছে। তো ওই বলে না, হোয়াট ইউ সিক ইজ সিকিং ইউ, মানে হয়তো ভাগ্যে এটাই লেখা ছিল যে একদিন আমার এরকম একটা ফ্ল্যাট হবে এবং এই পেন্টিংটা এখানেই বসবে, ঠিক আছে। তো এগুলো ডেস্টিনি আর কি। এবং এই ফার্নিচার গুলো তো দেখলেনি। ও এইগুলো, এই যে এই ওতাম্মা এগুলো আছে, এইগুলো আমাকে তুমি যে আমার মায়ের টিম, আমি যে আগের প্রজেক্টটা করেছিলাম কালারসে, তুমি যে আমার মায়ের টিম, ওরা আমাকে এটা গিফট করেছে, যে আমার বাড়িতে এসে সব পার্টি ফার্টি করবে আর কি, তো ওই জন্য এগুলো গিফট করেছে। তো তারপরে আর আসেনি, তারপরে তো প্রজেক্ট শেষ হয়ে গেল, তারপরে আর আসেনি। এইখানে আমার একটা ফটো আছে, এটাও আমার শিলিগুড়ির একজন আমাকে গিফট করেছিল। এটা ওই নকশিকাঁথা ক্ষীরের পুতুলের টাইমেই করেছিল, হ্যাঁ, এটা হাতে স্কেচ করে করেছিল। আর এই ওয়ালটাতে যে মা কালীর ছবিটা দেখছেন আপনারা, এই ওয়ালটা আমি প্রথম দিন যখন এই ফ্ল্যাটটা একদম কি বলবো র অবস্থায় ছিল আর কি, মানে জাস্ট কনস্ট্রাকশন হয়েছে, মানে জাস্ট তৈরি হয়েছে, ইট বালি পাথরের যেটা আমরা বলি, তখনও কিচ্ছু আসেনি, কিন্তু তখনও কিচ্ছু তৈরি হয়নি, মানে কিচ্ছু ছিল না। হ্যাঁ, তো তখন আমি এসে যখন জাস্ট মানে ফ্রেমিংটা ছিল আর কি, ওয়াল ছিল, আর কিচ্ছু ছিল না। তো আমি যখন ওই দরজাটা দিয়ে ঢুকি ওখানে, তো তখন দরজাও বসেনি, মানে দরজার ফ্রেমটাও বসেনি, জাস্ট ওখানে ওই গ্যাপটা ছিল। তো
তো ওখান দিয়ে যখন আমি ঢুকি এন্ট্রেন্সে ঢুকে আমার প্রথমেই ওয়ালটাতে যায়, এবং আই সোয়ার আমি বলছি যে আমি তখনই ভেবেছিলাম যে এখানে আমি মায়ের ছবি লাগাবো, মা কালীর ছবি লাগাবো, কারণ ওনাকে আমি স্মরণ করি, এবং অনেক সময় অনেক জায়গায় উনি আমাকে উতরে দিয়েছেন। তো তার জন্য আমি ভেবেছিলাম যে এখানে মায়ের ছবি থাকবে, যে আমি যখন বাড়িতে ঢুকবো তখনও মাকে দেখবো, আর যখন আমি বাড়িতে বেরোবো তখনও মাকে দেখেই বেরোবো, কারণ আমার নিজের মা তো শিলিগুড়িতে থাকে, তো কলকাতাতে আমি এই মায়ের সাথেই থাকি। এখানে আমার টিভি আছে, এখানে যে বুদ্ধর কথা বলছিলাম, এইটাও আমার, তুমি যে আমার মায়ের ইউনিট আমাকে গিফট করেছিল আমার জন্মদিনে, বুদ্ধ। তো এই আমি তোমাকে বলছিলাম না যে আমি পাহাড় থেকে ওদিক থেকে অনেক কিছু নিয়ে এসেছি, তো দেখো বুদ্ধকেও আমি ধূপধুনো দিই, ঠিক আছে। এইটা আমার কলেজ থেকে আমাকে ফেলিসিটেট করেছিল, আমার ব্যাঙ্গালোরে, আমি ক্রাইস্ট ইউনিভার্সিটিতে পড়তাম। এটা আমাকে আমার কলেজ থেকে ফেলিসিটেট করা হয়, কারণ আমি আজকে বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রিতে একটু নাম করতে পেরেছি আর কি। তো তার জন্য তারা আমাকে ফেলিসিটেট করে, কারণ তারা জানতেন যে আমি তখন কিভাবে স্ট্রাগল করেছি, মডেলিং করতাম, টিচারদের কাছে রিকোয়েস্ট করতাম যে ম্যাম প্লিজ আমাকে এই ক্লাসটা থেকে একটু ছেড়ে দিন, আমি একটু একটা শো আছে আমি করে চলে আসবো, মানে আমি তখন র্যাম্প মডেলিং করতাম বা প্রিন্ট শুট যেটাই হোক, বা আমাদের এইচওডি কে রিকোয়েস্ট করতাম ম্যাম প্লিজ আমাকে আজকের দিনটা একটু ছেড়ে দিন, কারণ অ্যাটেন্ডেন্স খুব স্ট্রিক্ট ছিল ক্রাইস্টে, তো তার জন্য ওনাদের কাছে রিকোয়েস্ট করতাম। তো তারা যখন জানতে পেরেছে যে ইনফ্যাক্ট দেখেওছে কয়েকটা কাজ, তো তখন তারা আমাকে ডেকে ফেলিসিটেট করেছে এটা ক্রাইস্ট থেকে। আমি 5 বছর ছিলাম ক্রাইস্টে, আমার 11-12 গ্রাজুয়েশন ক্রাইস্টে করা। এটা গত বছর মিঠি জোড়ার জন্য যখন ওরা গিফট হ্যাম্পার পাঠায় এবং ইনভিটেশন কার্ড পাঠায় সোনার সংসারের জন্য, তো তখন এটা ওর মধ্যে ছিল, তো আমি এটাকেও যত্ন করে রেখে দিয়েছি। এই ঘড়িটা এটাও গিফট করেছে একজন, ছোট্ট একটা বোন আমাকে, শিলিগুড়িতে থাকে, তো ও আমাকে গিফট করেছে, বলেছে এটা নিয়ে যাবে তুমি তোমার সাথে কলকাতাতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে নিয়ে যাবো। এটাও আমাকে শিলিগুড়ি থেকে আমার মায়ের খুব ক্লোজ বান্ধবী একজন, রেবা আন্টি গিফট করেছে এটা আমাকে। বেস্ট উইশেস টু ইউ অন দিস হ্যাপি মোমেন্ট অফ ইউর লাইফ। মানে এটা এটা অ্যাকচুয়ালি দিদি নাম্বার 1-এ গেছিলাম তো আমি আর মা, তো ওই দিদি নাম্বার 1-এর ওই মোমেন্টটাকে ক্যাপচার করে এটা পাঠিয়েছে। মাকে 3 বার নিয়ে গেছি আমি দিদি নাম্বার 1। তো এটা আমাকে আমাকে খুব ভালোবাসেন একজন অন ক্যামেরা, হয়তো আমি এটা প্রথমবার বলছি তার নাম। আমার বেহালার বাড়িতে প্রচুর গিফটস ওনার দেওয়া আছে, এবং এ বাড়িতেও এই গিফটটা ওনার দেওয়া আছে। একটা উইন্ড চাইম দিয়েছে যেটা আমার এখনো লাগানো হয়নি। উনি আমাকে সন্তানের থেকেও বেশি ভালোবাসেন, এবং আমি ওনাকে ভালো মা বলে ডাকি, কারণ আর কোনো নাম আমি খুঁজে পাচ্ছি না। তো উনি তখন আমাকে বললেন যে তুমি আমাকে ভালো মা বলে ডেকে, তখন একদম থ্যাংক ইউ, আমার প্রবলেম সলভ করে দেওয়া, ভালো মা বলে ডেকে। তো এটা আমাকে ভালো মা পাঠিয়েছে, এই 3টে এই জিনিস, এবং কোথাও গিয়ে আমার সাথেও ম্যাচ করে যখন আমি ভাবি যখন যখন আমি ভাবি, হ্যাঁ, তো আমার সাথে এগুলো ম্যাচ করে। এগুলো সব আমার কেনা। এটা আমাকে দেবকন্যা দিয়েছিল আমার মিঠি জোড়ার সময়, আমার জন্মদিনে দেবকন্যা গিফট করেছিল। আচ্ছা, এই ফোনটা আজকে আমি মাকে গিফট করি, এই ফোনটা নতুন ফোন মাকে গিফট করি আজকে। এটা জি বাংলা থেকে পাওয়া, দাদাগিরির সময় জি বাংলা থেকে পেয়েছি। এই ছবিটাও একজন আমাকে গিফট করে, এটা করে পাঠায়, ফ্রেম করে পাঠায়, এবং আমি খুব খুশি হই যে মা বাবার সাথে তো আমার খুব মানে বড় হয়ে যাওয়ার পর, ছোটবেলায় অনেক ছবি আছে কিন্তু ছোটবেলার ছবি দেখে এখন অনেকেই হয়তো চিনতে পারবে না বা অতটা হয়তো মিল পাবে না, কিন্তু এই ছবিটা আমাকে রাসমণির সময় আমরা দক্ষিণেশ্বরে গেছিলাম, মা বাবাকে নিয়ে গেছিলাম আমি দক্ষিণেশ্বরে, তো ওই জন্য ওই যে মাথায় কপালে টিপ দেওয়া, তো ওই মায়ের মন্দির থেকে, এবং ভোগ খাইয়ে নিয়ে এসেছি দক্ষিণেশ্বরের ওখানে। তো একটু প্রিভিলেজ ছিলাম, তার কারণ তখন যেহেতু আমি রাসমণি করি দ্বারিকার চরিত্রে, তো তার জন্য ভোগ খেতে পারি, ভেতরে গিয়ে মায়ের দর্শন করতে পারি সামনে থেকে। এই ছবিটাও একজন গিফট করেছিল। আচ্ছা, এইটা খুব মজার জিনিস, কারণ এটা 2016, এটা কোন বছর? 2026। 2016-তে আমি বধূবরণের জন্য স্টার জলসার অ্যাওয়ার্ড শোতে গেছিলাম। এবছর গেছিলাম আমি 2026-এ চিরসখার জন্য। তো যখন গেছিলাম তখন আমি বাড়িতে আসার পর যখন এটা দেখলাম তখন বাপরে, 10টা বছর কেটে গেল। কত বছর কাটলো ইন্ডাস্ট্রিতে? 2011 থেকে 2026, 15
তাই তো 15 তো ঠিক হিসেব করলাম, 11 থেকে 26। হ্যাঁ, হ্যাঁ 15 15 2011-তে আমি প্রথম শুরু করি আমি সেই মেয়ে, আমার সিরিয়ালের নাম ছিল। আমি সেটাতে হিরোর চরিত্র করি, লিড চরিত্র, এবং সেটা সানন্দা টিভিতে হতো। ডিরেক্টর ছিলেন সন্দীপ চৌধুরী এবং প্রডিউসার ছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি, আমাদের বুম্বাদা। এইটা আরেকটা ছবি, এটাও বাংলাদেশ থেকে পাঠিয়েছে আমাকে, ভালো লেগেছে দেখতে তো পাঠিয়েছে। আর এটা আমার বন্ধু আমাকে আমার জন্মদিনে গিফট করেছিল, সুমন লেখা, এবং এখানে লেখা দ্য স্কাই ওয়েন আ স্টার ওয়াজ বর্ন। এটা নাকি তখন ওই, জানি না এটা আদৌ কতটা সত্যি না মিথ্যে, নাকি এআই, যে আকাশে তারার পজিশন এটা বছর কবে পাওয়া? এটা কবে দিল, তাও 4-5 বছর হয়ে গেছে। এআই তখন জীবনে চলে এসেছে, তবে এতটাও প্রভাব ছিল না। হ্যাঁ। তবে আমার সব বন্ধুরা ইঞ্জিনিয়ার, তো হতেই পারে ওরা একটু ভাবনা চিন্তা একটু অন্যরকম। আচ্ছা, এটা হলো নকশি কাঁথার জন্য পাওয়া জুরি স্পেশাল চয়েস 2020, জি সোনার সংসারের অ্যাওয়ার্ড। এটা পাওয়া মিঠি জোড়ার জন্য, এটাও জুরি স্পেশাল চয়েস অ্যাওয়ার্ড 2025, গত বছর পেয়েছিলাম। এইটা দিদি নাম্বার 1-এ পেয়েছিলাম, আমি আর রাই গেছিলাম খেলতে, তো উইনার হয়েছিলাম আমরা। এটা দিদি নাম্বার 1-এ পাওয়া, সিজন 9। আচ্ছা, এবার আমরা চলে যাই আমার ঠাকুর ঘরের দিকে। আসুন, এটা হলো আমার মেডিটেটিং রুম এবং আমার শান্তির ঘর, কারণ এখানে আমার ঈশ্বর দেবতা তারা সবাই রয়েছেন। এখানে আমি পুজো পাঠ করি এবং কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, এবং কনভারসেশন হয়, আমাদের কথাবার্তা হয়, কারণ এখানে আমার ফ্যামিলি বলতে এনারাই আছেন বাড়িতে। বাইরে যেরকম স্টুডিও পাড়ায় সবাই আমার ফ্যামিলি, কিন্তু এইখানে বাড়িতে আমার এনারাই ফ্যামিলি, এদের সাথে সময় কাটে আমার। শিবলিঙ্গ আছে, গণেশ আছে, হনুমানজি আছে, জগন্নাথ আছে, বড়মা আছে। বড়মায়ের ওই ছবিটা আমাকে দিয়েছে মইনা, মানে সার্থক, আমাদের মিঠি জোড়ার, এবং জগন্নাথ এনে দিয়েছে আমাকে শীর্ষা পুরী থেকে। গণেশজি আমাকে একজন গিফট করেছিল, আমার মনে পড়ছে না এক্স্যাক্টলি, বাট ওই যে হনুমানজি আপনারা দেখতে পাচ্ছেন, ওই হনুমানজিকে আমি যখন স্ট্রাগল করছি, আজাদগড়ে আমি একটা বাড়িতে ভাড়া থাকতাম, তো আমার বাড়ির সামনে ঠিক নিচেই রথের মেলা হতো। তো সেই রথের মেলায় আমি জিলিপি খেতাম, পাঁপড় খেতাম, খুরমা, গজা, ওইগুলো খেতাম, এবং হঠাৎ করে আমার এই হনুমানজি আর একটা গণেশের মূর্তি আছে, যেটা আমার বেহালার ফ্ল্যাটে আছে। তো এই দুটো মূর্তি আমি কেনার পরে আমি পুজো করতাম, রোজ প্রার্থনা করতাম যে প্লিজ আমাকে একটা ব্রেক দিয়ে দাও, আমি যেন কাজ পেয়ে যাই তাড়াতাড়ি, টাকা শেষ হয়ে আসছে, বাড়ি ভাড়া ডিপোজিট থেকে কাটছে, প্লিজ প্লিজ আমার খুব ইমিডিয়েটলি একটা ব্রেক দরকার, না হলে আমাকে শিলিগুড়ি ফিরে যেতে হবে। তারপরে আমি বধূবরণ পাই, তো এবং বধূবরণ পাওয়ার পর আমার বেহালাতে ফ্ল্যাট থাকে, আমি বেহালার ফ্ল্যাটে আমার গণেশের মূর্তিটা রেখে এসেছি, ওই বাড়িটাতে গণেশের মূর্তিটা থাকে, আর এই বাড়িতে আমি হনুমানজিকে নিয়ে এসেছি। এনারা দুজন কিন্তু আজ মানে 14 বছর 15 বছর বললাম, 16 বছর, তো একদম মানে এত বছরের মূর্তি, এত বছর পুরনো, মানে তখন থেকে আছে। আমি ইনফ্যাক্ট আমি বলেছিলাম যে এরপরে যে বাড়ি হবে তোমরা আমার সাথে যাবে, যেখানেই যাই আমি তোমরা আমার সাথে যাবে। তো তো ওই জন্য একজন এই বাড়িতে থাকে, একজন বেহালার বাড়িতে থাকে। চলো পাশের ঘরে নিয়ে যাই। সময় খুব ইম্পর্টেন্ট মানুষের জীবনে, কারণ সময়, ভালো সময় আসে, খারাপ সময় আসে, মাঝামাঝি সময় আসে, তো তার জন্য ঘড়িটাও খুব ইম্পর্টেন্ট। তো তার জন্য আমি একটা এমন ঘড়ি কিনেছি যে ঘড়িটা দুদিক থেকেই দেখা যাবে আর কি, মানে ওদিক থেকেও আমি দেখতে পাবো, এদিক থেকেও দেখতে পাবো, মানে সামনের দিকেও দেখতে পাচ্ছি সময়, আবার পেছন দিকে, এই ঘর থেকে বেরোলেও দেখতে পাবো। আমার কাছে ঘড়িটা খুব, এখন আমি ঘড়ি পরিনি, কিন্তু ঘড়ি পরতে আমি খুব ভালোবাসি, এবং ঘড়িটাও ওই জন্যই এখানে লাগানো, যাতে সব জায়গা থেকে দেখা যায়। আসো এই ঘরে নিয়ে আসি। তাহলে আমরা এখন চলে যাচ্ছি পাশের ঘরে, ঠিক আছে, মাস্টার বেডরুম। দেখি সেখানে কি আছে, কি অপেক্ষা করছে আপনাদের জন্য। আসুন, এখানে একটা গাছ আছে, এখানে একটা গাছ আছে, এই গাছটা প্লিজ দেখাও, এই গাছটাও প্লিজ দেখাও। ওরাও তো থাকে আমার সাথে, ওদেরও প্রাণ আছে, ওরাও আমার সাথে থাকে, ওদেরও জল দিই, রোদ্দু খাওয়াই। আচ্ছা, এটা আরেকটা ঘর, এটা হলো আমার মাস্টার বেডরুম, ঠিক আছে। মাস্টার বেডরুমে আগে বেডটাই দেখিয়ে দিই। এটা আমার খাট, ঠিক আছে। তো
তো এগুলো মানে দেখে খুঁজে খুঁজে আমি কিনিনি। আমার এই ঘরটা মানে এই বেডটা অনেক খুঁজে দেরি করে ওয়েট করে 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 ইনফ্যাক্ট এখন অনেক কটা সিরিয়ালে আমি দেখেছি যে এরকম বেড ইউজ হয়েছে। এই বেডগুলো এখন ফিলিং রিচ। কারেক্ট। তো এই বেডটা আমি অনেক খুঁজে খুঁজে আমি এটা কিনি। আচ্ছা, এখানেও টিভি লাগানো আছে, কারণ এখানে টিভি লাগিয়েছি মায়ের জন্য। এই টিভিটাতে কেবল কানেকশন আছে, মানে তোমার ডিশ টিভি, টাটা স্কাই। ও হ্যাঁ, কারণ মা তো ইন্টারনেট স্মার্ট টিভি ইউজ করতে পারে না, তো তার জন্য মাকে এই ঘরে টিভিটা দিয়েছে, আর ওই ঘরের টিভিটাতে আমি মুভি সিরিজ ইন্টারনেট দিয়ে চলে। মাস্টার বেডরুমের সবথেকে ভালো একটা জিনিস হচ্ছে ড্রিম ক্যাচার। ড্রিম ক্যাচার, যেটা হচ্ছে যে এত একটা লম্বা ঘুম দাও, খারাপ স্বপ্নগুলোকে একেবারে বিক্রি করে দাও আর ভালো স্বপ্ন নিয়ে আসো। রাইট রাইট, একদম একদম। কত বছর লেগেছে তোমার ওভারঅল পুরো ফ্ল্যাটটা সাজাতে? সাজাতে আমার লেগেছে তোমার 6-7 মাস। 6-7 মাস লেগেছে সাজাতে। এবং কেনা মানে আমার ফ্ল্যাট খুঁজেছি আমি 2 বছর খুঁজেছি আমি। ওই জন্যই বলে যে ওই যে আস্তে আস্তে চলো এবং খুবই স্টেডি ভাবে চলো, এবং 2 বছরের পর যেই বেডরুম বলো বা যে লিভিং রুম বলো বা যে ফ্ল্যাটটা তুমি পেয়েছো, সত্যি আমি বলছি এখান থেকে বেরিয়ে কাজে যাওয়ার মতো পরিস্থিতি নেই। এত সুন্দর করে সাজানো, আর এত ভালো হাওয়া আসছে। ইনফ্যাক্ট জানলা খুললেই হাওয়া, যেখানে খুলবে। হ্যাঁ, আমি সেটাই তখন থেকে দেখছিলাম যে জানলা খুললেই হাওয়া। জানলা খুলে মানে তোমার ফ্যানেরও দরকার পড়বে। হ্যাঁ, ইনফ্যাক্ট এদিকে যদি আমরা পর্দা সরিয়ে দেখি, দূর দূরান্ত ফাঁকা। আর গ্রিনারি দেখো, শুধু একবার গ্রিনারিটা দেখো। কলকাতায় মোটামুটি গাছ কমে গিয়েছে বলে আমরা যে অবজেকশন করি, কিন্তু খুঁজে খুঁজে 2 বছরে তোমাকে ভালো এমন ওই ভগবান এমন একটা জায়গা দিয়েছে যেখানে সত্যি অক্সিজেনের ছড়াছড়ি। এবং এত গাছ আমার মনে নেই লাস্ট কোন বাড়ির ছাদ থেকে আমি দেখেছি। একদমই তাই, এত গাছ। সামনে মেট্রো স্টেশন, ওটা কোন মেট্রো কানেক্ট করছে? ঠাকুরপুকুর। আচ্ছা, ঠাকুরপুকুর থেকে সোজা যেটা যাচ্ছে তোমার হলো আমাদের চৌরাস্তা, বেহালা চৌরাস্তা, ওটা যেটা জোকা থেকে আসছে, জোকা থেকে ঠাকুরপুকুর, শখের বাজার, চৌরাস্তা, একদম সোজা ওটা যাচ্ছে। আর খুব ভালো গ্রিনারি দেখো, হাওয়া। বলছিলামই আমি এই বিষয়টা শুরুতে যে সত্যি মনে হয় তার বাড়িটা ওই পর্দার মতনই সাজানো, যেটা লিভিং রুমে বললাম সেটা এখন আবার বলছি যে সত্যি সাজানো, না হলে এত অর্গানাইজড আমার মনে নেই লাস্ট কবে আমি দেখেছি। এত কিছু মেনটেন করতে পারো? শুটিং এর প্রেসার সবকিছু থাকে একসাথে, করতে হয়, কিছু করার নেই। জোর করে হয় না স্বইচ্ছাতেই হয়? আগে জোর করে হতো, এখন স্বইচ্ছায় হয়। এখন একটা শখের জিনিস কষ্ট করে তৈরি করা, তো সেটার প্রতি অটোমেটিক্যালি যত্ন চলে আসে। কারণ অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে একটা জিনিস করেছি, এবং একটা একটা জিনিস, প্রত্যেকটা জিনিস। এটা গিফট করেছে, এটা শীর্ষে আমাকে গিফট করেছে জন্মদিনে। হ্যাঁ, এটা এটাও খুব সুন্দর একটা জিনিস। এখানে ভোলেনাইজার ও রাতে বেলা খুব ভালো লাগে অন্ধকারে। আর এটা তো শীর্ষে গিফট করেছে জন্মদিনে। এবং এই ওয়ালটাও কিন্তু টেক্সচার করা, এটাও মাকে আমি দেখিয়ে এসে করেছি যে মা এটা। এবং প্রত্যেকটা জিনিস না আমি ভেবেছি আগে আমি মাথায় ভেবেছি, দেখেছি মাথায় যে এরকম একটা এই কালারের একটা ওয়াল থাকবে, তার সামনে ঠিক এই রয়্যাল ব্লু কালারের একটা বেড থাকবে। এগুলো আমি আগে দেখেছি, তারপরে এগুলো একটা একটা করে আমাকে খুঁজে খুঁজে আনতে হয়েছে, মানে অস্তিত্বে আনতে হয়েছে। তো আমাকে খুঁজতে হয়েছে তার জন্য প্রচুর। মানে যে সে বেড আমি কিনতে পারি না। প্রত্যেকটা জিনিসই খুবই পারফেক্ট হয়ে গেছে, মানে সেটা ওয়ালের রং হোক বা এই বেড হোক বা এই উইন্ডোটা হোক। আর মানে এখানে এই আমার এই ফ্ল্যাটের একটা খুব ভালো জিনিস কি, এক তো তুমি যেটা বলে যে হাওয়া, ঠিক আছে, উইন্ড সার্কুলেশন খুব ভালো আর কি, চারিদিক থেকে তুমি যেদিকে জানলা খুলবে সেদিকে হাওয়া। দ্বিতীয় জিনিস হলো তুমি ভিউ দেখতে পাবে, ওই মেট্রো যাচ্ছে, ঠিক আছে। তো এইবার ধরতে পারবে না, ঢুকে গেছে ওই সাপ যেরকম গর্তে ঢুকে যায় ওরকম উই যাচ্ছে, উই ধরতে পারবে না। ওই সাপ গর্তে ঢুকে করে, আমরা নর্থ বেঙ্গলে আমরা প্রচুর সাপ দেখেছি এরকম গর্তে ঢুকে গর্তে বেরিয়ে যায়। বসো না, পা তুলে, বি কমফোর্টেবল, ঠিক আছে। তো এইবার আরেকটা জিনিস ভালো হলো যে এখানে সানসেট আর সানরাইজটা দেখা যায়। ওদিক থেকে আমি সানরাইজ দেখি সকালে। আমি যার জন্য যখন বাড়ি খুঁজছিলাম
তখন আমার একটা জিনিস প্রায়োরিটি ছিল যে আমি সানরাইজটা দেখতে, কারণ আমার বেহালা ফ্ল্যাটেও সানরাইজটা দেখতে পারি, সানসেটও দেখতে পারি। বেহালা ফ্ল্যাটও সেম জিনিস, কিন্তু আমার বেডরুম থেকে আমি সানসেট দেখতে পারি এবং আমার ব্যালকনি থেকে আমি সানরাইজ দেখতে পারি। যদিও বা ওটা আমার সেকেন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরে ওই ফ্ল্যাটটা আমার, কিন্তু আমি ওই পূর্ব দিক এবং পশ্চিম দিক দুটো আমার খোলা আছে। তো আমি এই ফ্ল্যাটটা মানে যখন আমি খুঁজছিলাম আর কি, তো সব জায়গায় খুঁজেছি এরকম, তো যা হয় আর কি, মানে কারোর এটা ভালো তো ওটা ভালো না, কারোর এটা আছে তো ওটা নেই, বাট আলটিমেটলি এটা হয়। এবং এই ফ্ল্যাটটা তখন আমার জন্য কিন্তু একটু কঠিনই ছিল কেনা, কারণ বাজেটটা খুব হাই এই ফ্ল্যাটটা, দেখেই বুঝতে পারছো, সোসাইটি প্লাস হাই রাইজ, এবং এত বড় ফ্ল্যাট। তো বাট ওই মনে হয় ওই আমরা বলি না ব্লেসড, বা ওই ঈশ্বরের হাত মাথায় আছে, তো মা বাবার আশীর্বাদ, অবভিয়াসলি দর্শকের ভালোবাসা, তোমাদের মিডিয়ার ভালোবাসা, তো সব মিলিয়ে আর কি হয়ে যাচ্ছে আর কি, ম্যানেজ কোনো রকম চলছে। তো এই আর কি, এটাই বলবো যে হ্যাঁ এখানে ভীষণ শান্তি, প্রচন্ড শান্তি, হাওয়া দিচ্ছে। আমি ভাবছি যে তুমি এখান থেকে বেরিয়ে কি করে কাজে যাও, আবার ফিরে এসে কি করে ইচ্ছে করে পরের দিন। তার জন্য আমি থাকি না এখানে, আমি সেটাই থাকলে কাজে যেতে ইচ্ছে করবে না। সত্যি তাই, মানে এত খোলামেলা এবং এত বড় ফ্ল্যাট যেখানে ফুটবল খেলা যাবে, এত দৌড়ানোর মতো স্পেস রয়েছে। আমাদের মোটামুটি ট্যুর যা দেখলাম এবং আপনারাও যা দেখলেন, সত্যি কিন্তু আমরা এটাই ভাবছি যে হাউ ইজ ইট পসিবল। তাই বলা হয় যে স্বপ্ন দেখুন এবং সেটাকে রূপান্তরিত করুন বাস্তবে, না হলে হয়তো সেই স্বপ্ন দেখাটা বৃথা। কেমন লাগলো আজকের হোম ট্যুর অবশ্যই জানাবেন। আজকের আড্ডা এখানেই শেষ করছি। আপনার জীবনটাও যদি পর্দার মতো সাজাতে চান তাহলে হার্ড ওয়ার্কিং এবং বিলিভ ইয়োরসেলফ সেইটা করে একেবারে সেটাকে বাস্তবে রূপান্তরিত করতে পারবেন। চোখ থাকবে শুধুমাত্র সিটি সিনেমাতেই। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।